রাতের আধার নামলেই আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ যুক্তি দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। আজ আমরা এমনই এক অদ্ভুত এবং কায়ে কাটা দেওয়া সত্য ঘটনার গভীরে যাব। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহে। ক্যাম্পফায়ারের পাশে বসে শোনা সেই পুরনো ভৌতিক গল্পের মতোই আজ আমরা এমন এক অজানা আতঙ্কের মুখোমুখি হতে চলেছি যা আক্ষরিক অর্থেই রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এখন কোথায় পালাবি? আমি তোর পা উঁচু করে মাথা কাদায় পুঁতে ফেলব। কথাগুলো শুনলেই বুকটা কেঁপে ওঠে, তাই না? এটি কিন্তু কোনো সিনেমার সংলাপ বা সাধারণ কোনো হুমকি নয়। এটি আজকের এই ভয়ঙ্কর ঘটনাটির একদম মূল কেন্দ্রবিন্দু। উৎস থেকে পাওয়া ঠিক এই একটা বাক্যই বুঝিয়ে দেয় আজকের এই ঘটনার মূল চরিত্র ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিল। চলুন দেখি কিভাবে একজন সাধারণ মানুষ এমন এক গা শিউরে ওঠা পরিস্থিতির মুখোমুখি হলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, একটি নির্জন আড্ডার জায়গা। যে কোনো অতি প্রাকৃত ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়। এই ঘটনার শুরুটাও হয়েছিল প্রতিদিনের একঘেয়েমি থেকে বাঁচার একটা সাধারণ চেষ্টা থেকে। মনে করে দেখুন, করোনা মহামারীর সেই একদম শুরুর দিককার কথা। চারদিকে স্কুল কলেজ সব বন্ধ, চলছে লকডাউনের একঘেয়েমি। এই বন্দি দশা থেকে একটু মুক্তির খোঁজে কাউসার আর তার এক বন্ধু বেছে নিয়েছিল একটা অদ্ভুত পথ। তারা প্রতিদিন একটা নির্দিষ্ট অত্যন্ত নির্জন জায়গায় আড্ডা দিতে যেত, আর সেই জায়গাটার ঠিক পাশেই ছিল একটা পুরনো গোরস্থান আর একটা বড় বাঁশবাগান। ওই পথ দিয়ে মানুষজন প্রায় যেতই না বলতে গেলে। মূলত পরিবারের চোখ এড়িয়ে লুকিয়ে একটু ধূমপান করার জন্যই এমন একটা জনমানবহীন পরিত্যক্ত জায়গাকে তারা বেছে নিয়েছিল। তো সেই নির্দিষ্ট বিকেলে কাউসার আর তার বন্ধু যথারীতি তাদের আড্ডার জায়গায় পৌঁছায়। কিন্তু বন্ধুটি যখনই একটা সিগারেট ধরাতে যাবে, ঠিক তখনই হঠাৎ শোঁ করে এক প্রবল দমকা হাওয়া তাদের পাশ দিয়ে বয়ে যায়। প্রথমটায় কাউসার এটাকে খুব স্বাভাবিক একটা ব্যাপার হিসেবেই নিয়েছিল, মানে বাতাস তো বইতেই পারে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা অবাক হয়ে লক্ষ্য করে ওই নির্জন রাস্তা দিয়ে বেশ কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে। লকডাউনের ওই সময়ে ওই রাস্তায় মানুষের আনাগোনা ছিল একেবারেই অস্বাভাবিক। যাই হোক, মানুষের উপস্থিতির কারণে তাদের আর ধূমপান করা হয়ে ওঠে না। তাই তারা সিদ্ধান্ত নেয় পরের দিন ভোরে, মানে ফজরের আজানের পর তারা আবার ওই জায়গায় আসবে। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পর্বে, মাঝরাতের ডাক। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কাউসার নিজের ঘরে ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও ঠিক জানত না। কিন্তু মাঝরাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে একদম স্পষ্ট শুনতে পায় তার সেই বন্ধুটি তাকে বাইরে থেকে ডাকছে। চেনা গলার স্বর শুনে কাউসার আর দেরি করেনি। তড়িঘড়ি বিছানা ছেড়ে রাতের ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই বন্ধুর সাথে বেরিয়ে পড়ে। শুরু হয় গুরুস্থানের দিকে তাদের এক অদ্ভুত নিঃশব্দ পদযাত্রা। কাউসারের বন্ধু একটু সামনে সামনে হাঁটছিল, আর কাউসার ঠিক তার পেছনে। অবাক করার বিষয় হলো, পুরো পথটা বন্ধুটি ছিল একেবারেই নিশ্চুপ, মুখ দিয়ে একটা কথাও সে বলেনি। এই অস্বাভাবিক নীরবতা কাউসারের মনে একটু খটকা সৃষ্টি করলেও সে বন্ধুর পিছন পিছন ওই পুরনো গোরস্থানের দিকে এগিয়ে যেতে থাকে। গোরস্থানের পাশে সেই পুরনো আড্ডার জায়গায় পৌঁছানোর পর কাউসার তার বন্ধুর দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, নে, এটা ধরিয়ে নে। কিন্তু তার বন্ধুটি এমন একটা উত্তর দিল যা কাউসার স্বপ্নেও আশা করেনি। সে বলল, না বন্ধু, আমি আর ধূমপান করতে চাই না। এই একটা কথায় কাউসার প্রচণ্ড বিভ্রান্ত আর বিরক্ত হয়ে ওঠে। মানে এত রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে এখন ধূমপান করতে অস্বীকৃতি জানানোর কোনো যুক্তি সে খুঁজে পাচ্ছিল না। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, বাঁশবাগানের ছায়া। এটি ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর মোড়। চরম বিরক্তি নিয়ে কাউসার যখন নিজেই নিজের সিগারেটে আগুন ধরানোর সিদ্ধান্ত নিল, তখন সে ভাবতেও পারেনি যে আলো জ্বলে ওঠার সাথে সাথে চোখের সামনে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কাউসার পকেট থেকে নিজের লাইটারটা বের করে। লাইটারের চাকায় ঘষা দিতেই সামান্য একটা আলোর ঝলকানি চারপাশের ওই জমাট অন্ধকারকে মুহূর্তের জন্য আলোকিত করে তোলে। আর ঠিক সেই মুহূর্তেই সে আবিষ্কার করে তার বন্ধুটি সেখানে নেই, সম্পূর্ণ উধাও। চারপাশে জনমানবহীন এক জমাট অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। যে বন্ধুর সাথে এতক্ষণ হেঁটে আসা হলো, সে যেন আক্ষরিক অর্থেই হাওয়ায় মিলিয়ে গেছে। চরম আতঙ্কে কাউসার সেখান থেকে বাড়ির দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে। ঘটনার ঠিক এই ভয়ঙ্কর জায়গায় এসে আমরা একটু থামব, কারণ কাউসার ঠিক কিসের মুখোমুখি হতে যাচ্ছিল তা বুঝতে হলে এই লোকজ বিশ্বাসটি সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। ইসলামী লোককথায় জিন বলতে এমন এক অতি প্রাকৃত সত্তাদের বোঝানো হয় যারা মানুষের চোখের আড়ালে অদৃশ্য জগতে বসবাস করে। আমাদের উৎস বলছে এরা সাধারণত নির্জন পরিত্যক্ত জায়গা, যেমন পুরনো গোরস্থান বা বাঁশবাগানে থাকতে বেশি পছন্দ করে। আর ভেবে দেখুন, কাউসার ঠিক
ঠিক এমন একটি জায়গাতেই মাঝরাতে গিয়ে উপস্থিত হয়েছিল। বাড়ির দিকে পালানোর সময় বাঁশবাগানের কাছে এসে হঠাৎ কাউসার থমকে দাঁড়াতে বাধ্য হয়। তার শির দ্বারা বেয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে যায়। সে স্পষ্ট দেখতে পায় বাঁশবাগানের ঠিক সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকারের এক কালো ছায়া মূর্তি, আর মূর্তিটির চোখ দুটো একেবারে আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। এই ভয়ঙ্কর অতিপ্রাকৃত সত্তাকে চোখের সামনে দেখে কাউসারের মনে হলো যেন তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আর কোনো উপায় না দেখে সে আবারও উল্টো দিকে একটা বিশাল অন্ধকার খোলা মাঠের দিকে নিজের জান বাজি রেখে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সেই অন্ধকার মাঠের ভেতর হঠাৎ পেছন থেকে এক ভয়াবহ কণ্ঠস্বর ভেসে আসে, কোথায় পালাবি, মাথা কাদায় পুঁতে ফেলবো। ভয়ে কাউসার তার চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। আর ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে ফজরের আজানের পবিত্র ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করে। আজানের শব্দ শুনে সেই ছায়ামূর্তিটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি, তোর কপাল ভালো। এরপর চোখ খুলে কাউসার দেখে সেখানে কেউ নেই। ওই তীব্র মানসিক চাপ আর সে সহ্য করতে পারে না। ওখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপরেই আসে পর্ব 4, কাউসারের ওপর আছর। ফজরের আজানের সাথে সাথেই হয়তো সব বিপদের অবসান ঘটল এমনটা মনে হলেও আসলে ওই ভয়াল রাতটি বেঁচে ফেরাটা ছিল এক নতুন আর দীর্ঘস্থায়ী বিভীষিকার শুরু মাত্র। আসল অতিপ্রাকৃত আতঙ্কটা তখনও বাকি ছিল। পরের দিন সকালে কাউসারকে বিছানায় না পেয়ে তার পরিবার চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। শেষমেশ তাকে ওই গোরস্থানের পাশের বাঁশবাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু সবচেয়ে গায়ে কাটা দেওয়া ব্যাপারটি ঘটে যখন তাকে বাড়িতে আনার পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথেই কাউসার ঘর থেকে ছুটে উঠানে বেরিয়ে যায় আর সরাসরি মাটি থেকে কাদা তুলে গুগ্রাসে খাওয়া শুরু করে। এই চরম অস্বাভাবিক আচরণটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল যে রাতের ওই অন্ধকার থেকে কাউসার একা ফেরেনি। এমন কিছু একটা তার সাথে চলে এসেছে যা একেবারেই স্বাভাবিক নয়। এরপর আমাদের শেষ অংশ, পর্ব 5, গোরস্থানের জিনকে শান্ত করা। ছেলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে আতঙ্কিত পরিবার সাথে সাথে এলাকার একজন সম্মানিত এবং অভিজ্ঞ ইসলামিক স্কলার বা হুজুরকে ডেকে পাঠায়। হুজুর সব ঘটনা শুনে কাউসারকে নিয়ে একটা ঘরের ভেতর ঢোকেন আর দরজা বন্ধ করে দেন। এই অতিপ্রাকৃত সত্তার আসল পরিচয় বের করা আর এর থেকে মুক্তির উপায় খোঁজাই ছিল তার প্রধান লক্ষ্য। কিছুক্ষণ পর হুজুর ঘর থেকে বেরিয়ে এসে জানান যে হ্যাঁ, একটি জিন আছর করেছে। আর এই সত্তাকে শান্ত করার জন্য তিনি এক অদ্ভুত এবং নির্দিষ্ট লোকজ প্রথার কথা বলেন। প্রথমত 3 কেজি মিষ্টি জোগাড় করতে হবে, দ্বিতীয়ত একটা লাল মোরগ লাগবে, আর তৃতীয়ত রাতের বেলায় সেই পুরনো গোরস্থানে গিয়ে ঠিক ওই জায়গায় এগুলো রেখে আসতে হবে। ঠিক সেই রাতেই নির্দেশ মতো মিষ্টি আর লাল মোরগ গোরস্থানে রেখে আসা হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এই কাজগুলো সম্পন্ন করার পর সত্যি ধীরে ধীরে কাউসারের আচরণ একদম স্বাভাবিক হতে শুরু করে। এই পুরো ঘটনাটি আমাদের সামনে অতিপ্রাকৃত জগতের এমন এক অচেনা দিকের দরজা খুলে দেয় যা বিজ্ঞানের যুক্তির একেবারেই বাইরে। আমাদের মূল উৎসটি শেষে এসে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্ন তুলে ধরে, জিনেরা কি মিষ্টি বা মানুষের অন্যান্য খাবার খায়? মানুষের তৈরি করা খাবার কি সত্যি অন্য জগতের কোনো সত্তার ক্ষুধা মেটাতে পারে, নাকি এটি অতিপ্রাকৃত জগতের কোনো অজানা নিয়ম যা বোঝার ক্ষমতা আমাদের সাধারণ মানুষের নেই? প্রশ্নটি এক অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে গেল। অন্ধকারের গভীরে আসলে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যার উত্তর হয়তো আমাদের কখনোই পাওয়া হবে না।